আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি আজকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। সো বিগত ক্লাসে হচ্ছে এই চ্যাপ্টারটার একটা বেসিক ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম এবং এই চ্যাপ্টারটার প্রিলিমিনারি যেসব কনসেপচুয়াল কথাবার্তা ছিল সেই কথাবার্তাগুলো হচ্ছে আমরা কন্ডাক্ট করার চেষ্টা করেছিলাম। তো আজকে বেসিক্যালি হচ্ছে আমরা এই চ্যাপ্টারটার মেইন থিমের মধ্যে যেই জিনিসপাতিগুলো আছে আমরা সেই জিনিসপাতিগুলো নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। তো গত ক্লাসের রিক্যাপটা যদি আমরা হালকা পাতলা একটু দেই, গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম। গত ক্লাসে হচ্ছে আমরা বেসিক্যালি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটা বেসিক্যালি পর্যায় সারণীর উপর ভিত্তি করে কন্ডাক্ট করা এবং এই চ্যাপ্টারটার মূল থিম পর্যায় সারণীর ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং পর্যায় সারণীর বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করেছি আমরা এবং কিভাবে হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয় করে মৌলের সেগুলো আলোচনা করেছি। এরপর হচ্ছে আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল আমরা সনাতন নিয়ম অনুসারে কিভাবে হচ্ছে মৌলের পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করে আমরা সেটা শিখেছিলাম। তো এই ছিল এবং ডি ব্লক মৌল এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক এবং সব থেকে বড় টপিক, ওয়ান অফ দ্য বিগেস্ট টপিক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ডি ব্লক মৌলের সাধারণ ধর্মাবলী। ডি ব্লক মৌলের সাধারণ ধর্মাবলীর আমরা বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম। জটিল যৌগ কিভাবে ফরমেশন হয়, কিভাবে কালারফুল কম্পাউন্ড ফরমেশন হয়, এই জিনিসপাতিগুলো হচ্ছে আমরা শেখার চেষ্টা করেছিলাম। আচ্ছা, আজকে আমরা বেসিক্যালি শুরু করব এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, যেই সেকেন্ড পার্টের মধ্যে থাকবে হচ্ছে আচ্ছা তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা শুরু করব হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা যেই জিনিসটাকে বুঝি সেই জিনিসটা নিয়ে কথাবার্তা বলা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম জিনিসটা আসলে কি জিনিস? জিনিসটা হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম হচ্ছে যে কোনো একটা ধর্ম যদি পর্যায়ক্রমিকভাবে পরিবর্তিত হয় তবে আমরা সেই ধর্মটাকে বলি হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। এখন সেই ধর্মটা যদি মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। সেই মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে এনলিস্টেড কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে, দেখো এই জায়গাতে আমি হচ্ছে একটু লিস্ট আউট করে রাখছি। প্রথমে আছে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, এটা হচ্ছে মৌলের একটা পর্যায়ভিত্তিক ধর্ম। দ্বিতীয়ত আছে হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন পটেনশিয়াল, এটা হচ্ছে মৌলের আরেকটা পর্যায়ভিত্তিক ধর্ম। দেন আছে হচ্ছে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। এই কয়েকটা ধর্ম হচ্ছে মৌলের ক্ষেত্রে হচ্ছে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয় বা পর্যায়ক্রমিকভাবে পরিবর্তিত হয়। এর বাইরেও আরো কিছু ধর্ম আছে, ফর এক্সাম্পল গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। এই ধর্মগুলোকে আমরা এইগুলো হচ্ছে মৌলের মধ্যে এক্সিস্ট করে, বাট দ্য থিং ইজ এই ধর্মগুলো হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম না, কারণ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে পর্যায়ভিত্তিক ভাবে পরিবর্তিত হয় না, একটা পার্টিকুলার ফরম্যাট মেনটেন করে তারা পরিবর্তিত হয় না। এই কারণে তাদেরকে আমরা পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে রাখছি না। বাট এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে বেসিক্যালি মৌলের একটা পার্টিকুলার ফান্ডামেন্টাল ধর্ম, যে কিন্তু এটা কোনো পর্যায়ভিত্তিক ধর্ম না। আচ্ছা, এবার আসি হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্মের একবারে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মৌলের অ্যাটমিক রেডিয়াস, একটা মৌল কতটুকু বড় বা কতটুকু ছোট, এটাই হচ্ছে বেসিক্যালি মেজার করা হয় পারমাণবিক ব্যাসার্ধের উপর ভিত্তি করে। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, সোডিয়াম 11 এর ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p6 3s1। এই হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমরা যদি দেখি যে দ্বিতীয় শক্তিস্তর, প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর এবং তৃতীয় শক্তিস্তর, টোটাল শক্তিস্তর আছে হচ্ছে এই জায়গাতে 3টা। তাহলে সোডিয়ামের আকারটা অনেকটা কেমন হবে? সোডিয়ামের আকারটা হচ্ছে মাঝখানে যদি নিউক্লিয়াস থাকে এটা হচ্ছে প্রথম শক্তিস্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর এবং এটা হচ্ছে আমরা বেসিক্যালি ধরতে পারি তৃতীয় শক্তিস্তর। তাহলে সোডিয়ামটা হচ্ছে তৃতীয় শক্তিস্তর বিশিষ্ট একটা মৌল। এখন পর্যায় সারণীতে আমরা গতদিন দেখিয়েছিলাম যে পর্যায় সারণীতে সোডিয়ামের নিচে কে আছে? সোডিয়ামের নিচে আছে হচ্ছে
পটাশিয়াম আছে। পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়াম হচ্ছে একটা চতুর্থ শক্তি স্তর বিশিষ্ট, অর্থাৎ পটাশিয়াম চতুর্থ পর্যায়ের একটা মৌল। চতুর্থ পর্যায়ের মৌল যেহেতু, তার মানে পটাশিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরটা হবে কত? চতুর্থ শক্তি স্তর। কিন্তু ইলেকট্রন কনফিগারেশনে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি পটাশিয়ামের ক্ষেত্রে, তাহলে তার ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ইলেকট্রন বিন্যাসের মধ্যে একটা ইলেকট্রন আমরা পাবো, অর্থাৎ সর্ববহিস্থ অরবিটালে একটাই ইলেকট্রন আমরা পাবো পটাশিয়ামের ক্ষেত্রে। তার মানে কি ইলেকট্রন কনফিগারেশন সেম, অর্থাৎ সোডিয়াম এবং পটাশিয়াম হচ্ছে একই গ্রুপের অন্তর্গত একটা দুইটা মৌল, কিন্তু তাদের শক্তি স্তরে ভিন্নতা আছে। পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটা হচ্ছে পটাশিয়ামের প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। বোঝাই যাচ্ছে যে তৃতীয় শক্তি স্তর বিশিষ্ট সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কম্পারেটিভলি চতুর্থ শক্তি স্তর বিশিষ্ট পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের তুলনায় অনেক অনেক কম হবে, এবং এটাই হয় আসলে বেসিক্যালি। তার মানে কি? তার মানে হচ্ছে মৌলের গ্রুপ ভিত্তিক ভাবে তার পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে বৃদ্ধি পায়। তাহলে গ্রুপ ভিত্তিক ভাবে যদি পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, পর্যায় ভিত্তিক ভাবে কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। আমরা যদি একটা এক্সাম্পল খেয়াল করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা। সোডিয়ামের পরে কি আছে? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, ম্যাগনেসিয়ামের 1s2 2s2 2p6 3s2, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। খেয়াল করি আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা যাইতেছে যে তৃতীয় শক্তি স্তরে সর্ববহিস্থ ইলেকট্রনটা প্রবেশ করতেছে। পাশাপাশি আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল করি, সোডিয়ামের ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরে সর্ববহিস্থ ইলেকট্রনটা কি করতেছে? প্রবেশ করতেছে। অর্থাৎ ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই হচ্ছে তৃতীয় শক্তি স্তরে সর্ববহিস্থ ইলেকট্রনটা প্রবেশ করতেছে। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ, সোডিয়ামের ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরের সর্ববহিস্থ যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের সংখ্যা কত? সেই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1। আর এটার ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা কত? 2। অর্থাৎ দুইটা ইলেকট্রনকে নিউক্লিয়াস তার কেন্দ্রের দিকে বেশি বলে আকর্ষণ করবে কম্পেয়ার টু একটা ইলেকট্রন। সেই কারণে গ্রুপ পর্যায়ভিত্তিক ভাবে যদি আমরা বাম থেকে ডান দিকে যাই, তাহলে পর্যায়ভিত্তিক ভাবে দেখা যায় যে মৌলটা আস্তে আস্তে ছোট হইতে থাকে, অর্থাৎ মৌলগুলো আস্তে আস্তে ছোট হইতে থাকে ডিউ টু একই শক্তি স্তরের মধ্যে বারবার ইলেকট্রন যুক্ত হয়, এই জন্য হচ্ছে মৌলটা আস্তে আস্তে ছোট হইতে থাকে। তার মানে আমরা কি দেখতে পাইলাম? আমরা দেখতে পাইলাম হচ্ছে যে পারমাণবিক ব্যাসার্ধটা পর্যায় ভিত্তিক ভাবে কি হয়? হ্রাস পায়, এবং গ্রুপ ভিত্তিক ভাবে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধটা কি হয়? বৃদ্ধি পায়। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা যদি সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্সটা আসি, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আচ্ছা, আয়নীকরণ শক্তি কি জিনিস একটু খেয়াল করি। আয়নীকরণ শক্তিটা নিয়ে হচ্ছে অনেক জায়গায় অনেকের একটু কনফিউশন ক্রিয়েট হয় আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তি, এই দুইটা নিয়ে। এবং মোটামুটি ভার্সিটি বলো, এইচএসসি বলো, হোয়াটএভার, সব ধরনের এক্সামেই আয়নীকরণ শক্তি থেকে হচ্ছে মোটামুটি ভালো লেভেলের কোশ্চেন হয়। আচ্ছা, আয়নীকরণ শক্তিটা কি জিনিস? আসলে আমরা যদি সহজে বুঝতে চাই আয়নীকরণ শক্তিটা কি জিনিস, আয়নীকরণ শক্তিটা হচ্ছে যে মনে করো যে কোনো একটা মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। ফর এক্সাম্পল, সর্ববহিস্থ শক্তি স্তরে কি আছে? একটা ইলেকট্রন আছে। আমি চাচ্ছি এই একটা ইলেকট্রনকে মৌলের সর্ববহিস্থ শক্তি স্তর থেকে সরাই ফেলতে। এখান থেকে সরায় কোথায় নিব? সরায় হচ্ছে তার সর্ববহিস্থ শক্তি স্তরের বাইরে কোনো একটা জায়গায় আমরা নিয়ে যাব। অর্থাৎ একটা মৌলের ইলেকট্রন কনফিগারেশনের যেই সর্ববহিস্থ শক্তি স্তর, সেখান থেকে যদি একটা ইলেকট্রনকে আমরা সরাই নিই, তাহলে উক্ত মৌলটা কিসে পরিণত হবে? একক ধনাত্মক আধানে পরিণত হবে, অর্থাৎ সিঙ্গেল পজিটিভ চার্জে পরিণত হবে। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে কার কনফিগারেশন হইল? এটা হচ্ছে লিথিয়ামের কনফিগারেশন। হ্যাঁ, লিথিয়াম 3।
লিথিয়াম 3 এর ক্ষেত্রে যদি আমরা সর্বস্থ ইলেকট্রনটাকে যদি আমরা বাইরে সরায় ফেলি, অর্থাৎ অসীমে নিয়ে যাইতেছি, যে কোন একটা মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরের বাইরের পুরোটাকে আমরা ধরতেছি হচ্ছে অসীম, ঠিক আছে, অসীমে নিয়ে যাইতেছি। তাহলে অসীমে নিয়ে যাইতে হইলে দেখেন একটা জিনিস খেয়াল করেন যে সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে তো হচ্ছে নিউক্লিয়াস তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে, যেহেতু নিউক্লিয়াস কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে, তাই আকর্ষণ বলের বিপরীতমুখী কোন একটা ফোর্স বা এনার্জি কি করতে হবে, এই ইলেকট্রনটাকে দিতে হবে, যার ফলশ্রুতিতে ইলেকট্রনটা হচ্ছে মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরের বাইরে কোন একটা জায়গায় চলে যেতে সক্ষম হবে, অর্থাৎ উক্ত মৌলটা একক ধনাত্মক আধানে, আলোচ্য মৌলটা একক ধনাত্মক আধানে পরিণত হবে। আচ্ছা, তাইলে এই যে এনার্জি দিতে হচ্ছে, এই এনার্জিটাকে বেসিক্যালি বলে হচ্ছে আয়নীকরণ শক্তি, ঠিক আছে। এই যতটুকু পরিমাণ এনার্জি কোন একটা মৌলের সর্বস্থ শক্তি স্তরের ইলেকট্রনকে শক্তি স্তরের বাইরে অপসারণ করার জন্য যতটুকু পরিমাণ এনার্জি প্রয়োজন, সেই রিকোয়ার্ড এনার্জির পরিমাণটাকেই বলে হচ্ছে বেসিক্যালি আয়নীকরণ শক্তি। এখন একটা জিনিস আমরা একটু খেয়াল করি, আয়নীকরণ শক্তি কিভাবে বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি দেখা যাইতেছে এই জায়গাতে পর্যায় ভিত্তিক ভাবে বৃদ্ধি পায় এবং গ্রুপ ভিত্তিক ভাবে হচ্ছে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। কিভাবে বিষয়টা হয় আসলে আমরা একটু বুঝতে চাই। আচ্ছা আসলে আমরা একটু বুঝি। আমরা যদি বোঝার চেষ্টা করি আয়নীকরণ শক্তিটা কিভাবে হ্রাস বা বৃদ্ধি পায়, আমরা জাস্ট একটা উদাহরণ হিসেবে নিতে পারি। যেমন একটা পর্যায়ে যদি নেই, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন and last but not least argon। এই হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌলগুলা, ঠিক আছে। আচ্ছা, এই তৃতীয় পর্যায়ের মৌলগুলার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, একটু আগেই দেখাইছি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে সোডিয়ামের ক্ষেত্রে? সোডিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? সোডিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরে আছে হচ্ছে একটা ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের কয়টা আছে? দুইটা ইলেকট্রন। একটা ইলেকট্রনকে নিউক্লিয়াস যতটুকু বলে আকর্ষণ করবে, দুইটা ইলেকট্রনকে কি তার চেয়ে বেশি বলে আকর্ষণ করবে। তার মানে আমরা এটা বলতে পারি কি না যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করা যতটা কষ্টসাধ্য, তার থেকে বেশি কষ্টসাধ্য ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন অপসারণ করা। তার মানে আমরা কি বলতে পারি আসলে পর্যায়ভিত্তিকভাবে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নীকরণ শক্তি কিভাবে বৃদ্ধি পায়? পর্যায়ভিত্তিকভাবে হচ্ছে এইভাবে বৃদ্ধি পায়। একবারে বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে হচ্ছে আয়নীকরণ শক্তিটা কি হবে? পর্যায়ভিত্তিক ভাবে বৃদ্ধি পাবে। এই জিনিসটাই হচ্ছে, দেখো ভাই আমি এই জিনিসটাই লিখে রাখছি যে আয়নীকরণ শক্তি পর্যায়ভিত্তিক ভাবে হচ্ছে বৃদ্ধি পায় আর হচ্ছে গ্রুপ ভিত্তিক ভাবে হচ্ছে হ্রাস পায়। আমরা গ্রুপ ভিত্তিক ভাবে যে হ্রাস পায় এটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে কিভাবে হয় গ্রুপ ভিত্তিক ভাবে? আচ্ছা, গ্রুপ ভিত্তিক ভাবে হচ্ছে যেমন লিথিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই হচ্ছে গ্রুপ 1। হ্যাঁ, গ্রুপ 1 এর মৌল। এই গ্রুপ 1 এর মৌলগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, লিথিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনটা কত নম্বর শক্তি স্তরে প্রবেশ করেছে? 2 নম্বর শক্তি স্তরে প্রবেশ করেছে। সোডিয়ামের ক্ষেত্রে 3 নাম্বার, পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে 4র্থ, রুবিডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 5ম, সিজিয়ামের ক্ষেত্রে হচ্ছে 6ষ্ঠ, এন্ড লাস্ট ফ্রান্সিয়ামের ক্ষেত্রে হচ্ছে 7ম
সপ্তম শক্তি স্তরে ইলেকট্রনটা প্রবেশ করেছে এবং প্রত্যেকের সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? প্রত্যেকের সর্ববহিস্থ শক্তি স্তরে হচ্ছে একটা ইলেকট্রন আছে। আচ্ছা একটু খেয়াল করি, প্রত্যেকের একটা করে ইলেকট্রন আছে সর্ববহিস্থ শক্তি স্তরে, বাট দ্য ফ্যাক্ট ইজ ওই একটা ইলেকট্রন আস্তে আস্তে কি হচ্ছে, নিউক্লিয়াস থেকে দূরে সরতেছে না? লিথিয়ামের ক্ষেত্রে সেই একটা ইলেকট্রন কোথায় ছিল? দ্বিতীয় শক্তি স্তরে ছিল। সেটা সোডিয়ামের ক্ষেত্রে কোথায় চলে গেছে? তৃতীয় শক্তি স্তরে চলে গেছে। তাহলে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স যত বাড়তে থাকবে তত কি হবে আসলে? আকর্ষণ বল কমতে থাকবে। আকর্ষণ বল যত কমতে থাকবে তত কম অ্যামাউন্ট অফ এনার্জি প্রোভাইড করে হচ্ছে আমরা কি করব, সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রনটাকে অসীমে নিয়ে চলে যেতে পারবো। দ্যাটস ওয়াই মৌলের ক্ষেত্রে গ্রুপ ভিত্তিক ভাবে হচ্ছে আয়নীকরণ শক্তিটা পরিবর্তিত হয় হচ্ছে এইভাবে যে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি হচ্ছে লিথিয়ামের, তারপর সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড লাস্ট হচ্ছে ফ্রান্সিয়াম। এই হচ্ছে আয়নীকরণ শক্তির পর্যায়ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক হচ্ছে চেঞ্জেসটা। এখন কথা হচ্ছে এই যে চেঞ্জেসটা হচ্ছে এমন ভাবে হওয়ার কথা ছিল, এই চেঞ্জেসটা ঠিক এইভাবেই হওয়ার কথা ছিল, বাট দুঃখজনক হইলেও সত্য এইভাবে হচ্ছে এই চেঞ্জেসটা কন্ডাক্ট করে না। আসেন একটু ডিসকাস করি কেন এইভাবে চেঞ্জেসটা কন্ডাক্ট করে না। আচ্ছা আমরা আবার আমাদের ওই আগের উদাহরণটাতেই ব্যাক যাই, সেটা হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন and last one is argon. Okay. আচ্ছা এই জায়গাতে আমরা একটু খেয়াল করি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু খেয়াল করি। আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করি, ম্যাগনেসিয়াম হচ্ছে কত? 12, 1s2 2s2 2p6 3s2। ওকে, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। একটু অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা খেয়াল করি। অ্যালুমিনিয়াম 13, 1s2 2s2 2p6 3s2 3p1। এই হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা একটু যদি চিন্তা করি বিষয়টা এমন, আচ্ছা আরো দুইটা ইলেকট্রন বিন্যাস একটু আমরা লিখে নিই। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের লিখতেছি, আর এদিকে ফসফরাস এবং সালফারের ইলেকট্রন বিন্যাসটা একটু লিখি, তারপরে বলি। ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা বলি, ফসফরাস হচ্ছে কত? 15, 1s2 2s2 2p6 3s2 3p3। এটা হচ্ছে ফসফরাস। ওকে, আচ্ছা then comes the sulfur 16, 1s2 2s2 2p6 3s2 3p4। ওকে, আচ্ছা একটু যদি আমরা খেয়াল করি যে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে এবং ফসফরাস আর সালফারের মধ্যে যদি আমরা ইলেকট্রন বিন্যাস খেয়াল করি তাহলে দেখতে পাবো যে, আচ্ছা তার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে পূর্ণ এবং, কথাটা একটু লিখি, পূর্ণ বা অর্ধপূর্ণ। হ্যাঁ, অর্ধপূর্ণ। এই পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল নিয়ে একটা টার্মস আছে, যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালগুলো হচ্ছে অধিকতর স্থিতিশীল। আচ্ছা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা সব সময় ওই কনফিগারেশনগুলোই ফলো করি যেগুলো হচ্ছে অধিকতর স্থিতিশীল। তাহলে অধিকতর স্থিতিশীল কারা? পূর্ণ এবং অর্ধপূর্ণ কনফিগারেশন। আচ্ছা আমরা একটু খেয়াল করি যে পূর্ণ এবং অর্ধপূর্ণ কনফিগারেশনের ক্ষেত্রে কি হয় আসলে। এই জায়গাতে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন আছে কয়টা? 2টা।
সেই ইলেকট্রনটা কোন জায়গায় আছে? এস অরবিটালে। এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? দুইটা। যেহেতু এস অরবিটাল পূর্ণ, তাইলে কম্পারেটিভলি এই দুইটার মধ্যে ম্যাগনেসিয়ামটা অপেক্ষাকৃত বেশি স্টেবল। ওকে, দেন আসে হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। এই 3s এর ইলেকট্রনটা পর্যন্ত স্টেবল ছিল, কিন্তু যখন 3p তে ইলেকট্রন গেল, কম্পেয়ার টু ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে কম স্টেবল। কারণ কি? এই 3p তে ইলেকট্রন চলে গেছে। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে কে স্টেবল? এই দুইটার মধ্যে স্টেবিলিটি যদি আমরা দেখি, ম্যাগনেসিয়াম ইজ মোর স্টেবল দেন হচ্ছে অ্যালুমিনিয়াম। ওকে, আচ্ছা, এবার আসি হচ্ছে ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে। ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে ফসফরাসের সর্বস্থ ইলেকট্রনটা প্রবেশ করতেছে, মানে শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 3টা। পি অরবিটাল কয়টা হয় টোটাল? পি অরবিটাল হয় হচ্ছে টোটাল 3টা। আশা করি আমরা এই জিনিসগুলো হালকা পাতলা পড়ে আসছি ইন্টারমিডিয়েটে। সেটা হচ্ছে, একটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, আর হচ্ছে পি জেড। এই তিনটা এক একটা অরবিটালে টোটাল থাকতে পারে হচ্ছে 2টা করে ইলেকট্রন। তাহলে 3টা পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 6টা ইলেকট্রন। 6টার অর্ধেক কত আসলে? 3। তার মানে হচ্ছে এখানে অর্ধপূর্ণ কাঠামোতে কয়টা ইলেকট্রন থাকবে? 3টে ইলেকট্রন। আমরা খেয়াল করলে দেখতে পাবো হচ্ছে এই কাঠামোটা হচ্ছে অর্ধপূর্ণ। এই অর্ধপূর্ণ কাঠামোটা নষ্ট হয়ে গেছে কার ক্ষেত্রে? আসলে সালফারের ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে। কিভাবে? সালফারে হচ্ছে 3p4। 3p4 যখন, তখন হচ্ছে অর্ধপূর্ণ কাঠামোর সাথে সাথে এই জায়গাতে আরেকটা ইলেকট্রন প্রবেশ করেছে। তাহলে এই জায়গায় অযুগ্ম মানে অর্ধপূর্ণ কাঠামোটা নষ্ট হয়ে গেছে। তাই আমরা বলতেছি যে কম্পেয়ার টু সালফার, ফসফরাস ইজ মোর স্টেবল। ওকে, এই দুইটা কথা হচ্ছে এই জায়গাতে চিন্তা করতে হবে। আচ্ছা, এই দুইটা কথা যদি আমরা এই জায়গাতে চিন্তা করি যে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের থেকে বেশি স্টেবল, তার মানে কি? আসলে ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন সরাইতে হলে আমার অপেক্ষাকৃত বেশি এনার্জি প্রোভাইড করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন অপসারণ করতে হলে অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের কে বেশি এনার্জি প্রোভাইড করতে হয়। দ্যাটস ওয়াই দ্য আয়নাইজেশন পোটেনশিয়াল অফ ম্যাগনেসিয়াম হুইচ ইজ IP1 and ionization potential of aluminium which is IP2, then IP1 is greater than IP2. ওকে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের থেকে বেশি। আমরা একটু আগে দেখলাম যে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়াম থেকে কি কম। এইটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে ফসফরাসের আয়নীকরণ শক্তি কম কার তুলনায়? সালফারের তুলনায়। এটা হওয়ার কথা ছিল, কিন্তু হয় না। হয়টা কি? হয় হচ্ছে এই দুইটা উল্টায় যায়। অর্থাৎ এই দুইটা হচ্ছে, যদি ঘুরায় লিখি, আগে আসবে হচ্ছে ফসফরাস, সরি, আগে আসবে হচ্ছে অ্যালুমিনিয়াম, পরে যাবে হচ্ছে ম্যাগনেসিয়াম, এবং পর্যায়ভিত্তিকভাবে হচ্ছে এভাবে বৃদ্ধি পাবে। ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে চেঞ্জেসটা আসবে হচ্ছে এই জায়গাতে, যে আগে আসবে সালফার, তারপরে আসবে ফসফরাস, এবং ফসফরাসের আয়নীকরণ শক্তিটা হচ্ছে কম্পেয়ার টু সালফার বেশি হবে। এইটা হচ্ছে মূলত আমাদের আয়নীকরণ শক্তির পর্যায় ভিত্তিক চেঞ্জেসটা। কোশ্চেন করে সবসময় হচ্ছে এই দুইটা জায়গা থেকে, যে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম, সালফার এবং ফসফরাস, এই দুইটা জায়গা থেকে কোশ্চেন করে। ঠিক আছে, এদের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় কেন? আচ্ছা, পাশাপাশি আমি এই জিনিসটা যেভাবে মনে রাখতাম আসলে, যে সোডিয়াম, আমি একটু লিখি, হ্যাঁ, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এরপর হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। সরি। আচ্ছা, এর আগেরটা লিখি, লিথিয়াম,
বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আচ্ছা, আমরা এই জায়গাতে চেঞ্জেসটা দেখতে পাইছি কোন জায়গাতে? আমরা এই জায়গাতে চেঞ্জেসটা দেখতে পাইছি হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামে, দেখতে পাইছি হচ্ছে ফসফরাস এবং সালফারে। সিমিলার কথা এই জায়গাতেও চেঞ্জেসটা আসবে হচ্ছে বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে, এখানে আসবে হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে। আমি আশা করব হচ্ছে দ্বিতীয় পর্যায়ে সেকেন্ড যে পর্যায়টা আছে সেই সেকেন্ড পর্যায়টা আপনারা সবাই হচ্ছে বাসায় হোমওয়ার্ক হিসেবে চেষ্টা করবেন যে কিভাবে চেঞ্জেসগুলো হয়। ওকে, আচ্ছা আমরা একটু সামনের দিকে আগাই। তার পরবর্তী যে ধর্মটা ছিল পারমাণবিক ব্যাসার্ধ গেল, আয়নীকরণ শক্তি গেল, তার পরবর্তী যে ধর্মটা সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিটা হচ্ছে আয়নীকরণ শক্তির বিপরীত ধর্ম। আয়নীকরণ শক্তির বিপরীত ধর্ম। ইলেকট্রন আসক্তি কি জিনিস? যে আয়নীকরণ শক্তিতে আমরা কি করছিলাম আসলে? আয়নীকরণ শক্তিতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটাকে তার আউটার মোস্ট শেল থেকে অসীমে পাঠিয়ে দিয়েছিলাম। এই কাজটা করতে আমার যতটুকু পরিমাণ এনার্জি উক্ত অ্যাটমটাকে দিতে হয়েছে সেটাই হচ্ছে বেসিকলি আয়োনাইজেশন পটেনশিয়াল, আইপি। এখন তার রিভার্স কাজটা করব। রিভার্স কাজটা কি? রিভার্স কাজ হচ্ছে অসীম থেকে একটা ইলেকট্রনকে তার সর্বোচ্চ শক্তি স্তরে নিয়ে আসবো। নিয়ে আসতে হইলে যতটুকু পরিমাণ এনার্জি কি করবে ওই মৌলটা ছাড়বে, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রন শক্তি। কমপ্লিট রিভার্স প্রসেস আয়নীকরণ শক্তি। আমরা একটু যদি দেখি আয়নীকরণ শক্তিটা পর্যায়ভিত্তিক ভাবে কিভাবে চেঞ্জেস হয়। আচ্ছা, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যদি আমরা পর্যায়ভিত্তিক ভাবে আবার আমরা আগের উদাহরণটাতে ফিরে যাচ্ছি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ওকে, আচ্ছা এই জায়গাতে আমরা যদি খেয়াল করলে দেখবো যে ইলেকট্রন আসক্তি কার বেশি হবে। একটা জিনিস চিন্তা করেন যে কোনো একটা মৌলের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে ফর এক্সাম্পল 2টা, এবং ওই একই পর্যায়ের অন্য একটা মৌলের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 7টা। কে সহজে অষ্টক পূর্ণ করতে পারবে? যার 7টা ইলেকট্রন সে সহজে অষ্টক পূর্ণ করতে পারবে। যার 2টা ইলেকট্রন সে কম্পেয়ারলি কম সহজে অষ্টক পূর্ণ করতে পারবে। অর্থাৎ তার অষ্টক পূর্ণ করার জন্য কয়টা লাগে? আরো 6টা লাগে, হিউজ, হুইচ ইজ হিউজ। তার কয়টা লাগে? মাত্র একটা ইলেকট্রন লাগে। এটা কম্পারেটিভলি ইজিয়ার। তাইলে ইলেকট্রন আসক্তি কার বেশি হওয়াটা উচিত? যার সর্ববহিস্থ শক্তি স্তরে বেশি সংখ্যক ইলেকট্রন আছে, অষ্টকের কাছাকাছি যার ইলেকট্রন আছে, তার ইলেকট্রন আসক্তি কি হওয়া উচিত? কম্পারেটিভলি বেশি হওয়া উচিত। আমরা যদি একটু খেয়াল করি সোডিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? সোডিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 2টা, সরি সোডিয়ামের আছে হচ্ছে 1টা। সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 1টা, ম্যাগনেসিয়ামের 2টা, 3টা, 4টা, 5টা, 6, 7, এটা তো আর অষ্টকপূর্ণ, 8টা। নিষ্ক্রিয় গ্যাসের তো অষ্টকপূর্ণ। আচ্ছা, তাহলে এই ক্লোরিনের জন্য অপেক্ষাকৃত ইজিয়ার না সোডিয়ামের চেয়ে অষ্টকপূর্ণ করা? তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি হচ্ছে সোডিয়াম অপেক্ষা বেশি। তার মানে যদি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয় তাহলে কি হচ্ছে? আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন সংখ্যা কি হচ্ছে? আস্তে আস্তে বাড়তেছে। ইলেকট্রন সংখ্যা যেহেতু বাড়তেছে তার মানে কি আসলে ইলেকট্রন গেইনিং টেন্ডেন্সি আস্তে আস্তে কি হচ্ছে? বাড়তেছে। দ্যাটস ওয়াই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, সবচেয়ে বেশি। তারপর হচ্ছে সালফার, ফসফরাস, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। বাট আবারও সেই একই কথা যে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, ফসফরাস এবং সালফার এই 2টা জায়গায় আবারও ব্যতিক্রম। ব্যতিক্রমটা কিভাবে? ব্যতিক্রম হচ্ছে আবারও সেই একই কথা। ম্যাগনেসিয়ামের সর্বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি কত হয় আসলে? নিয়ন 10 আর হচ্ছে 3s2 এটা হয়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কত হয়?
নিয়ন 10 আর হচ্ছে 3s2 3p1 এরকম হয়। দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা পূর্ণ কাঠামো, এটা হচ্ছে একটা পূর্ণ কাঠামো। তাই এই পূর্ণ কাঠামোটা, আচ্ছা আমরা একটু পেছনের দিকে দেখি। ওকে, কোথায় ছিলাম? সো যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে একটা পূর্ণ কাঠামো, এটা হচ্ছে পূর্ণ কাঠামো নষ্ট হয়ে গেছে, সেই কারণে হচ্ছে এই জায়গাতে উল্টা হবে, এই জায়গাতেও উল্টা হবে। এই দুইটা জায়গায় হচ্ছে একটু চেঞ্জেস, মানে একটু পার্থক্য থাকবে, ঠিক আছে? এই দুইটা জায়গা হচ্ছে মানে একটু ব্যতিক্রম থাকবে, বাকি সবকিছু হচ্ছে পর্যায়ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক ভাবে হচ্ছে সিমিলার ভাবে আগাবে। ওকে, আচ্ছা এরপরে আসি হচ্ছে ইলেকট্রন শক্তি গেল। আচ্ছা তারপরে টপিকটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ওকে, তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি কি জিনিস, আমরা একটু ইলেকট্রোনেগেটিভিটিটা একটু বুঝতে চাই। ইলেকট্রোনেগেটিভিটিটা হচ্ছে যে যে কোনো একটা সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা যে কোনো একটা মৌলের। ফর এক্সাম্পল আমরা যদি একটা সমযোজী যৌগ যদি দেখি, যেমন সমযোজী যৌগের ফর এক্সাম্পল এ আর বি, এই হচ্ছে একটা সমযোজী যৌগ, ঠিক আছে? আচ্ছা এ আর বি হচ্ছে সমযোজী যৌগ, কিভাবে বুঝলাম? বুঝলাম হচ্ছে এ কি করছে, এ হচ্ছে একটা ইলেকট্রন শেয়ার করছে, পাশাপাশি পাশাপাশি বি কি করছে, বি হচ্ছে আরো একটা ইলেকট্রন শেয়ার করছে। দুইজন ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে এখানে হচ্ছে যৌগ গঠন করছে, হুইচ ইজ এবি। এই এবিতে শেয়ারকৃত যে ইলেকট্রন যুগল আছে, শেয়ারকৃত যে ইলেকট্রন যুগল আছে, এই ইলেকট্রন যুগলকে এ অথবা বি তার নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বলতেছি হচ্ছে আমরা তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা মনে করি এ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি বেশি মনে করি, তাহলে এ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে কি? আসলে এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে হচ্ছে এই যৌগটা আসলে এইভাবে থাকবে, এই যৌগটাতে শেয়ারকৃত ইলেকট্রন যুগল হচ্ছে এইভাবে থাকবে। এর ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় তাহলে শেয়ারকৃত ইলেকট্রন যুগল এর দিকে হচ্ছে একটু ঝুঁকে থাকবে, বন্ধনে শেয়ারকৃত অবস্থায় থাকবে বাট এর দিকে একটু ঝুঁকে থাকবে। আচ্ছা এর দিকে যখন ইলেকট্রনগুলো ঝুঁকে থাকবে তখন এটা কি আসলে পার্শিয়ালি নেগেটিভলি চার্জড হবে না? এ কি পার্শিয়ালি নেগেটিভলি চার্জড হবে না? এবং তখন বিটা কি হবে? আসলে বি থেকে যেহেতু নেগেটিভ, ইলেকট্রন কি জিনিস? ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ এর কাছাকাছি, তাহলে এর কাছে কি নেগেটিভ চার্জের আধিক্য, তাই আমরা বলতেছি হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ। বি এর থেকে নেগেটিভ চার্জ দূরে আছে, তার মানে কি বিটা হচ্ছে পার্শিয়ালি পজিটিভ। এই যে পার্শিয়াল নেগেটিভ পার্শিয়াল পজিটিভ কোন জিনিসের উপর ভিত্তি করে আমরা দাঁড় করাইলাম? এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি থেকে হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি কিছু ভ্যালু লাগে। হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি সেই ভ্যালুগুলো নিয়ে যদি আমরা একটু শেখার চেষ্টা করি, কিভাবে শিখতে হয় আমরা একটু পর্যায় 3 আবার একটু, আচ্ছা পর্যায় 2 থেকে লিখি। পর্যায় 2 হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, আচ্ছা নিয়ন লিখতেছি না, ওটা নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা পরের পর্যায়ে যদি আমরা একটু যাই, পরের পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আচ্ছা একটু নিচে লিখি, নিচে লিখতে হবে,
সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, and the last one is chlorine. ওকে, আচ্ছা আমরা যদি একটু খেয়াল করে দেখব যে পর্যায়ভিত্তিক ভাবে হচ্ছে আসলে ইলেকট্রোনেগেটিভিটিটা বৃদ্ধি পায়। হ্যাঁ, পর্যায়ভিত্তিক ভাবে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটিটা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণটা হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটিটা কি জিনিস আসলে? এটা হচ্ছে যে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে আমার নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এখন ইলেকট্রনকে কে আকর্ষণ করতে পারবে বেশি? যার পজিটিভ চার্জ বেশি। ইলেকট্রন ইটসেলফ এ নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জকে কে বেশি কাছে টানতে পারবে? যার পজিটিভ চার্জ বেশি। পজিটিভ চার্জটা যেন কোথায় থাকে মৌলের? পজিটিভ চার্জটা থাকে হচ্ছে মৌলের সেন্টারে, which is known as নিউক্লিয়াস। নিউক্লিয়াসে পজিটিভ চার্জ থাকে, কি থাকে? প্রোটন থাকে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা হয়তো ধরতে পারতেছি যে প্রোটনের পরিমাণ যত সেন্টারে বাড়বে তত শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে না? অবভিয়াসলি বৃদ্ধি পাবে। তাহলে প্রোটনের পরিমাণটা কিভাবে বাড়তেছে? আমরা যদি খেয়াল করি পারমাণবিক সংখ্যা, এটাই তো বেসিক্যালি প্রোটন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কিভাবে বৃদ্ধি পায়? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। বেরিলিয়াম কত? 4। এভাবে বাড়তেছে 5, 6, 7, 8, 9। এইভাবে হচ্ছে কি পারমাণবিক সংখ্যা বাড়তেছে। তার মানে কি প্রোটন সংখ্যা বাড়তেছে। দ্যাট মিন্স পজিটিভ চার্জ ইজ ইনক্রিজিং। প্লাস চার্জ সেন্টারে বাড়তেছে। সেন্টারে প্লাস চার্জ বাড়তেছে মানে হচ্ছে আস্তে আস্তে পর্যায়ভিত্তিক ভাবে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বাড়তেছে। অর্থাৎ নিউক্লিয়াস কি করতে পারতেছে? বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করতে পারতেছে। এই কারণে পর্যায়ভিত্তিক ভাবে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে বৃদ্ধি পায়। হ্যাঁ, এখন আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে একটু ক্যালকুলেশন করা লাগে। অনেক জায়গায় আমরা সামনের দিকে দেখবো, আমরা পোলার অ্যান্ড পোলারিটি যখন পড়াবো তখন আমরা হচ্ছে দেখবো যে কিভাবে কি ক্যালকুলেশন করে, কোন জায়গায় ইলেকট্রোনেগেটিভিটিটা লাগে। বাট দ্য ফ্যাক্ট ইজ ইলেকট্রোনেগেটিভিটি লাগবে। ইলেকট্রোনেগেটিভ ভ্যালুগুলো একটু লাগবে। ভ্যালুগুলো যদি আমরা একটু মনে রাখতে চাই, ভ্যালুগুলো আমরা এইভাবে মনে রাখতে পারি। আমি একটু উপরের এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি, তাহলে কনফিউশন ক্রিয়েট হবে। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু আমরা এখানে পর্যায় 2, হ্যাঁ পর্যায় 2 এর ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু, এবং পর্যায় 3 এর ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু আমরা একটু মুখস্থ করতে চাই। কিভাবে মুখস্থ করব? এখানে লিথিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি শুরু হবে হচ্ছে 1 থেকে, প্রতি ক্ষেত্রে হচ্ছে 0.5 করে বাড়বে। কিভাবে? 1, তারপরটা কত আসলে 1.5, 2, 2.5, 3, এরপরটা হচ্ছে 3.5, তারপরটা হচ্ছে কত 4। এইভাবে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়তেছে। তাহলে আমরা একটা পর্যায়ের গোটা একটা পর্যায়ের ইলেকট্রোনেগেটিভিটি মনে রাখতে পারি কিভাবে? পর্যায় 2 শুরু হচ্ছে কোথা থেকে? 1 থেকে শুরু হচ্ছে, প্রতি ক্ষেত্রে 0.5 করে বাড়তেছে। আমরা একটু ক্যালকুলেশন করে নিব, ঠিক আছে? আচ্ছা, পর্যায় 3 এর ক্ষেত্রে হচ্ছে শুরু হবে 0.9 থেকে, 0.9 থেকে শুরু হবে, ঠিক আছে? এবং প্রতি ক্ষেত্রে হচ্ছে আমরা যোগ করব 0.3 করে। আচ্ছা, পর্যায় সেকেন্ডে আমরা 1 এর সাথে 1 এর সাথে আমরা যোগ করতেছি সব সময় 0.5, ওকে? আর পর্যায় 3 এ আমরা কি করতেছি আসলে? পর্যায় 3 এ হচ্ছে আমরা 0.9 এর সাথে প্রতি ক্ষেত্রে অলমোস্ট 0.3 হচ্ছে যোগ করতেছি। আমি একটা কথা বলছি, অলমোস্ট আমরা 0.3 যোগ করতেছি, ঠিক আছে? কেন বলতেছি আর এখানে হচ্ছে 0.9, তাহলে তার পরবর্তীটা কত হবে? 0.9 এর সাথে আরো 0.3 যোগ করলে 1.2, পরেরটা হবে হচ্ছে 1.5, এরপরটা হবে হচ্ছে 1.8, তারপরটা হচ্ছে 1.8 এর সাথে আরো 0.3 যোগ করলে কত হবে? 2.1, তারপরে 2.1 এর পরে হচ্ছে ধাপ করে বাড়বে, এটা কত বেড়ে যাবে হচ্ছে 2.5 এ চলে যাবে। এই লাস্টের দুটো একটু চেঞ্জ, 2.5 এ, আর পরেরটা হচ্ছে ডাইরেক্ট 3 তে চলে যাবে। এই লাস্টের দুটো হচ্ছে একটু আমরা মনে রাখবো, ঠিক আছে? 2.5, 3, বাদ বাকি সবগুলো হচ্ছে 0.3 করে যোগ করলেই হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। তো এইখানে হচ্ছে সেম কথা,
পর্যায়ভিত্তিক ভাবে হচ্ছে কিভাবে বৃদ্ধি পাইতেছে, এইভাবে বৃদ্ধি পাইতেছে। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো হচ্ছে একটু মনে রাখবো, এই ভ্যালুগুলো হচ্ছে কিভাবে আসছে, কেন আসছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু মনে রাখবো, আমাদের সামনের দিকে বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, ওকে, আশা করি সবাই বুঝতে পারছি, আমরা এখন সামনের দিকে আগাইতে পারি। আচ্ছা, অরবিটাল সংকরণ, গোটা চ্যাপ্টারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল ডি অরবিটালের সাধারণ ধর্মাবলী, এবং আরো একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অরবিটাল সংকরণ। এই চ্যাপ্টারের হচ্ছে একটা ভাস্ট একটা টপিক। ওকে, অরবিটাল সংকরণ কি জিনিস আসলে? অরবিটাল সংকরণ হচ্ছে যে বিভিন্ন ধরনের শক্তির অরবিটাল আছে। আমরা কয় ধরনের অরবিটাল চিনি? আমরা চিনি হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। এস অরবিটালের আকৃতি কেমন আসলে? এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার। এস অরবিটালের আকৃতি হচ্ছে কেমন? গোলাকার। পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতির। ডি অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির। এফ অরবিটালের আকৃতি অনেকে বলে হচ্ছে জটিল, বাট এফ অরবিটালের আকৃতি হচ্ছে ট্রিপল ডাম্বেল আকৃতির। ওকে, এটা হচ্ছে এফ অরবিটাল। তো এই হচ্ছে যে অরবিটালগুলা, হ্যাঁ আমরা একটু খেয়াল করি, দেখব যে অরবিটালের শেপগুলা কিন্তু ডিফারেন্ট, এবং অরবিটালের মধ্যে পি অরবিটালের লোব কয়টা আছে? 2টা। ডি অরবিটালের লোব আছে হচ্ছে 4টা। এফ অরবিটালে টোটাল লোব আছে হচ্ছে 6টা। ওয়াইরেস এস অরবিটালে লোব আছে কয়টা? এস অরবিটালে লোব আছে হচ্ছে 1টা। আচ্ছা, এই যে লোব সংখ্যার পরিবর্তন, লোব সংখ্যার যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে আসলে কি হচ্ছে? অরবিটালগুলোর শক্তির পরিমাণ কমতেছে, শক্তির পরিমাণ বাড়তেছে, অর্থাৎ শক্তির একটা তারতম্য দেখা দিয়েছে। আচ্ছা, এই যে বিভিন্ন শক্তির অরবিটালকে আমরা একসাথে মিলায় মিশায় আমরা সমশক্তির কিছু অরবিটাল তৈরি করার যে প্রসেস, এই প্রসেসটাকে বেসিকলি বলা হয় হাইব্রিডাইজেশন, বাংলায় বললে সংকরায়ন বলা হয়। হ্যাঁ, আচ্ছা, সংকরায়নের ক্ষেত্রে হচ্ছে আমরা টোটাল চারটা অরবিটাল নিয়ে কাজ করি। এস পি ডি এফ, এই 4টা অরবিটাল নিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি কাজ করি। হ্যাঁ, এই 4টা অরবিটালের সাথে আমি উপরে একটা কথা লিখে রাখছি যে কাছাকাছি শক্তির একাধিক অরবিটাল। এই কথাটা গুরুত্বপূর্ণ। কাছাকাছি শক্তির একাধিক অরবিটাল মিলে সমশক্তির সমসংখ্যক অরবিটাল তৈরির প্রক্রিয়াই হচ্ছে বেসিক্যালি সংকরণ, অরবিটাল সংকরণ। আচ্ছা, কাছাকাছি শক্তির কারা? যেমন এস অরবিটালের কাছে কে আছে? এস অরবিটালের কাছে আছে হচ্ছে পি অরবিটাল। এস অরবিটাল সরাসরি পি অরবিটালের সাথে হচ্ছে সংকরণ তৈরি করতে পারবে। এস অরবিটাল থেকে দূরে কারা আছে? ডি এবং এফ। এস কখনোই ডি এবং এফ এর সাথে মিলে সংকর অরবিটাল তৈরি করতে পারবে না। আচ্ছা, অন দি আদার হ্যান্ড পি অরবিটালের কাছাকাছি কারা আছে? পি অরবিটালের কাছাকাছি আছে হচ্ছে, পি অরবিটালের কাছাকাছি এদিকে যদি যাই ডি অরবিটাল, এদিকে গেলে এস অরবিটাল, তার মানে এস এবং ডি দুইটাই হচ্ছে পি অরবিটালের কাছাকাছি, অর্থাৎ পি অরবিটাল চাইলে এস এবং ডি দুইজনের সাথেই সংকর অরবিটাল তৈরি করতে পারে। সিমিলার কথা ডি অরবিটালের ক্ষেত্রে। ডি অরবিটালের ক্ষেত্রে কি হচ্ছে আসলে? ডি অরবিটালটা কার কাছাকাছি? ডি অরবিটালটা এফ এর কাছাকাছি, ডি অরবিটালটা পি এর কাছাকাছি। তার মানে ডি অরবিটালটা ডাইরেক্টলি কার সাথে সংকর অরবিটাল তৈরি করতে পারবে? পি এবং এফ এর সাথে সংকর অরবিটাল তৈরি করতে পারবে। এখন অনেকে কোশ্চেন করতে পারে যে ডি অরবিটাল তো দেখা যায় এস এর সাথেও সংকর অরবিটাল তৈরি করতেছে। ফ্যাক্ট ইজ এস অরবিটালের সাথে ডি অরবিটাল তখনই সংকর অরবিটাল তৈরি করবে যখন তাদের মাঝখানে মধ্যস্থতাকারী একটা অরবিটাল পি থাকবে। অর্থাৎ ডি এস এর সাথে কানেক্টেড হইতে হইলে অবশ্যই আগে পি এর সাথে কানেক্টেড হইতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এখন একটা কোশ্চেন এই জায়গাতে লিখে রাখছি যে PCl5 গঠিত হলেও PH5 কেন গঠিত হয় না? এই কোশ্চেনটার অ্যানসারটা কি হওয়া উচিত আসলে? হ্যাঁ, আমরা PCl5 গঠিত হয় এটা শুনছি সবাই, তাহলে অবশ্যই PH5টা গঠিত হওয়া উচিত ছিল। কেন হয় না সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, এই জায়গাতে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা আছে? একটা, 1s1। হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 1s1। ওকে, আচ্ছা, এই একটা অরবিটাল এস অরবিটালের মধ্যে একটা ইলেকট্রন আছে হাইড্রোজেনের,
তাহলে হাইড্রোজেনের অরবিটাল কয়টা? একটাই তো, এস অরবিটাল। এস অরবিটাল যেন কার সাথে শুধুমাত্র শঙ্কর অরবিটাল তৈরি করে? আমরা একটু খেয়াল করি, এস অরবিটাল শুধু শঙ্কর অরবিটাল তৈরি করে কার সাথে? পি এর সাথে। এস শুধুমাত্র পি এর সাথে শঙ্কর অরবিটাল তৈরি করে। আচ্ছা, পি অরবিটাল যেন কয়টা হইতে পারে সর্বোচ্চ? পি অরবিটাল হইতে পারে সর্বোচ্চ হচ্ছে 3টা, পিএক্স, পিওয়াই, পিজেড। এই হচ্ছে 3টা অরবিটাল হইতে পারে। তার মানে পি অরবিটাল কয়টা? পি অরবিটাল টোটাল 3টা। একটা এস একটা পি এর সাথে কানেক্টেড হইতে পারে, 2টার সাথে হইতে পারে, 3টার সাথে হইতে পারে। তাহলে এস অরবিটালের সর্বোচ্চ সংকরায়ন কি কি হইতে পারে? sp, এটা একটা সংকরায়ন হইতে পারে। sp2 একটা s 2টার সাথে কানেক্টেড হইছে, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে হচ্ছে একটা s 3টা p অরবিটালের সাথে কানেক্টেড হইছে। আচ্ছা, তাহলে s অরবিটাল সর্বোচ্চ sp3 সংকরায়নটা দিতে পারে। pCl5 এর ক্ষেত্রে এখানে টোটাল হাইড্রোজেন কয়টা? টোটাল হাইড্রোজেন হচ্ছে 5টা। টোটাল হাইড্রোজেন হচ্ছে 5টা। আমি একটা কথাই জায়গায় লিখে রাখছি যে কাছাকাছি শক্তির একাধিক অরবিটাল মিলে সমশক্তির, এই কথাটার দিকে আমরা একটু খেয়াল করি, সমসংখ্যক অরবিটাল তৈরি করে। আমরা যদি আচ্ছা, if we talk about sp3 hybridization, হ্যাঁ, sp3 hybridization, এই জায়গাতে কয়টা অরবিটাল এনগেজ হইছে? টোটাল 4টা অরবিটাল হচ্ছে এনগেজ হইছে এই জায়গাতে। 4টা অরবিটাল এনগেজ হইছে মানে হচ্ছে সমসংখ্যক আমরা শঙ্কর অরবিটাল পাবো। অর্থাৎ 4টা অরবিটাল মিলে শঙ্কর অরবিটাল তৈরি করছে মানে হচ্ছে 4টা নতুন শঙ্কর অরবিটাল পাবো। সেই 4টা নতুন শঙ্কর অরবিটালকে সাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি বলি এইভাবে, একটা শঙ্কর অরবিটাল হচ্ছে সাই 1, একটা হচ্ছে সাই 2, একটা হচ্ছে সাই 3, এন্ড লাস্ট ওয়ান ইজ সাই 4। এই হচ্ছে 4টা অরবিটাল তৈরি করতেছে। এখন এই 4টা অরবিটালের মধ্যে কে যুক্ত হইতে পারবে? আমরা এই pH5 নিয়ে কথাবার্তা বলতেছি। pH5 এর ক্ষেত্রে ফসফরাসের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, ফসফরাসের ক্ষেত্রে তার সর্ববহিত শক্তি স্তরে ইলেকট্রন কোন শক্তি স্তরে গেছে? ফসফরাস হচ্ছে একটা পি ব্লক মৌল। ফসফরাস হচ্ছে একটা পি ব্লক মৌল। ওকে, ফসফরাস হচ্ছে একটা পি ব্লক এলিমেন্ট। তার মানে ভ্যালেন্স শেলে ইলেকট্রনগুলো কোথায় আছে? ইলেকট্রনগুলো বেসিক্যালি আছে হচ্ছে পিতে। তাহলে ফসফরাসের সর্ববহিত শক্তিস্তর পি, তার সাথে যুক্ত হয়েছে কে? হাইড্রোজেন। হাইড্রোজেনের শক্তিস্তর কি? এস। তাহলে এই জায়গাতে হাইড্রোজেন কয়টা যুক্ত হয়েছে? এই জায়গাতে 5টা হাইড্রোজেন যুক্ত হইতে হইলে অবশ্যই ফসফরাসের সাথে হাইড্রোজেনের হাইব্রিডাইজেশন হইতে হবে। এবং সেই হাইব্রিডাইজেশন হওয়ার মাধ্যমে আমার কয়টা লাগবে? আমার কয়টা হাইব্রিড অরবিটাল লাগবে? এই জায়গাতে 5টারে জায়গা দিতে হইলে অবশ্যই 5টা হাইব্রিড অরবিটাল লাগবে। 5টা হাইব্রিড অরবিটাল কি এস অরবিটাল দিতে পারে? দিতে পারে না। এস অরবিটাল কয়টা হাইব্রিড অরবিটাল দিতে পারে? এস অরবিটাল বেসিক্যালি দিতে পারে হচ্ছে 4টা হাইব্রিড অরবিটাল। তাহলে 5 নাম্বারটা কই? 5 নাম্বারটা হইতে হইলে অবশ্যই এমন হইতে হবে না, sp3 তারপরে ডি, এরকম হইতে হবে। কিন্তু সরি, sp3 এস অরবিটাল তো ডিরেক্টলি পি এর সাথে কানেক্টেড হইতে পারে। তাহলে কি হইতে হবে? 5টার জন্য আমার কি লাগবে আসলে? 5টার জন্য হচ্ছে sp4 হওয়া লাগবে। এই sp4 কি আদতে পসিবল? sp4 তো পসিবল না। যেহেতু sp4 পসিবল না, তাই ফসফরাস pH5, ফসফরাস পেন্টাহাইড্রাইড, এটা কখনো গঠিত হয় না। ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হয়। ঠিক আছে, এইটা হচ্ছে কথাবার্তা। আচ্ছা, শঙ্কর অরবিটালের ক্ষেত্রে যদি অরবিটাল সংকরণের ক্ষেত্রে যদি আর একটু সামনের দিকে আগাই, অরবিটাল সংকরণ আসলে কিভাবে হয় আমরা এতক্ষণ বুঝলাম যে অরবিটাল সমশক্তি সমসংখ্যক অরবিটাল তৈরি করবে কিভাবে? ভিন্ন শক্তির অরবিটাল কাছাকাছি শক্তির অরবিটাল একত্রিত হয়ে সমশক্তি সমসংখ্যক অরবিটাল তৈরি করবে। উই অল নো দ্যাট। কিভাবে তৈরি করবে? কোশ্চেন হচ্ছে কিভাবে তৈরি করবে। আসেন কিভাবে তৈরি করবে সেটা হচ্ছে আমরা একটু দেখি। এই জায়গাতে আমি একটা
অ্যালকেন নিয়েছি, এটা হচ্ছে একটা অ্যালকেন, অ্যান্ড তার পরের স্লাইডে আমি নিয়েছি হচ্ছে একটা অ্যালকিন, এবং তার পরের স্লাইডে হচ্ছে আমি নিয়েছি একটা অ্যালকাইন। ওকে, অ্যালকাইন, ফাইন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই তিনটার জন্য হচ্ছে আমরা একটু সংকরায়নটা দেখার চেষ্টা করি। কার সংকরায়ন দেখব? আমরা এই জায়গাতে কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন দেখব। গত ক্লাসে পড়াইছি যে হুইচ ওয়ান ইজ সেন্ট্রাল অ্যাটম, হাউ টু আইডেন্টিফাই এ সেন্ট্রাল অ্যাটম, গত ক্লাসে দেখাইছি। আমরা দেখব যে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ডের মধ্যে সবচেয়ে কম সংখ্যক যেই অ্যাটম থাকবে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। এইভাবে হচ্ছে আমরা নির্ণয় করি সেন্ট্রাল অ্যাটম। ওকে, তাহলে এখানে সবচেয়ে কম সংখ্যক কি আছে? সবচেয়ে কম সংখ্যক আছে হচ্ছে এই জায়গাতে কার্বন। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে এখানে কার্বন। আমরা কার্বনের সংকরায়ন দেখতে যাচ্ছি। কার্বনের সংকরায়ন দেখার জন্য, সেন্ট্রাল অ্যাটমের সংকরায়ন দেখার জন্য হচ্ছে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমটার ইলেকট্রোবিন্যাস যদি আমরা করি, কার্বনের ইলেকট্রোবিন্যাস আমরা সবাই জানি, এটা 1s2 2s2 2p2, এটা হচ্ছে কার্বনের সংকরায়ন। আমরা যদি এটার একটু প্রিসাইজ ওয়েতে লেখার চেষ্টা করি, কত হয় আসলে 1s2 2s2 2px 2py and the final one is 2pz। কয়টা আছে? দুইটা ইলেকট্রন আছে, জেড অরবিটালটা হচ্ছে 0। কার্বনকে এক্সাইটেড করলাম, এক্সাইটেড করলে কি হবে? 1s2 2s2 সরি 2s 2px 2py and last one is 2pz। এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন জাম্প করবে হচ্ছে পিজেড এ, তার মানে প্রত্যেকটা অরবিটালে সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন। কয়টা এই জায়গায় সিঙ্গেল ইলেকট্রন? এখানে টোটাল সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে 2 4টা, সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে 4টা। 4টা সিঙ্গেল ইলেকট্রন মানে কি? কার্বন সর্বোচ্চ 4 জনের সাথে লাইন মারতে পারে আর কি। ওকে, আচ্ছা, তো কার্বনের টোটাল 4টা হাত, 4টা হাত হচ্ছে 4 জনে দিয়ে দিবে আর কি, একসাথে 4 জনের সাথে অ্যাট এ টাইম রিলেশন করতে পারে। তো এটা গেল হচ্ছে এক্সাইটেড স্টেটে কার্বনের অবস্থা। এখন এই জায়গাতে আমরা C2H6 ক্রিয়েট করতে চাই। হ্যাঁ, C2H6 ক্রিয়েট করতে চাই। আচ্ছা, তাহলে কার্বন যেহেতু তার সর্বোচ্চ ইলেকট্রনীয় কাঠামো কি আসলে, মানে সর্বোচ্চ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রনীয় কাঠামো কি আসলে? 4টা, 2s1 2px1 2py1 2pz1। তার মানে কার্বন যদি চায় সর্বোচ্চ একটা s অরবিটাল এবং 3টা p অরবিটাল নিয়ে আসলে sp3 কাঠামো তৈরি করতে পারে। এখন আমরা দেখি এই জায়গাতে sp3 কাঠামো তৈরি হয় নাকি। আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গাতে এই হচ্ছে একটা কার্বন আর এই হচ্ছে পাশে আরেকটা কার্বন, দুইটা কার্বন। প্রথম কার্বনটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তার এই জায়গাতে সংকর অরবিটাল কয়টা? টোটাল সংকর অরবিটাল হবে হচ্ছে, মনে করি আমরা ψ1 ψ2 ψ3 ψ4, এই হচ্ছে তার সংকর অরবিটাল 4টা। এই 4টা সংকর অরবিটাল কিভাবে থাকবে? ধরি 4টা সংকর অরবিটাল হচ্ছে এইভাবে থাকতেছে। আচ্ছা, জায়গা হবে না।
আচ্ছা, এই হচ্ছে দুইটা কার্বনে পাশাপাশি দুইটা কার্বনে চারটা চারটা করে সংকর অরবিটাল, ঠিক আছে, চারটা চারটা করে সংকর অরবিটাল অবস্থান করে। আচ্ছা, সংকর অরবিটাল একটু দেখতে এমন কেন? সংকর অরবিটালের আকার সিস্টেম হচ্ছে, সংকর অরবিটালের আকৃতি হচ্ছে এইরকম, হ্যাঁ। সংকর অরবিটালের হচ্ছে একটা লোব বড় হয় এবং আরেকটা লোব হচ্ছে ছোট হয়। এটা নট পি অরবিটাল, এটা হচ্ছে সংকর অরবিটাল। তো সংকর অরবিটাল হচ্ছে আমরা এইভাবে আঁকি। আচ্ছা, জায়গা যেহেতু সংকলন হচ্ছে না, আমি একটু মুছাই ফেলতেছি। আচ্ছা, তো আমরা অরবিটাল হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে হাইব্রিডাইজেশনের মাধ্যমে বেসিক্যালি আমরা দুই ধরনের বন্ড ক্রিয়েট করতে পারি, দুই ধরনের বন্ধন তৈরি করতে পারি। একটা হচ্ছে, একটাকে বলতেছি হচ্ছে আমরা পাই বন্ধন, আর আরেকটা হচ্ছে আমার সিগমা বন্ড। এই দুইটা বন্ড হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। পাই বন্ড হচ্ছে তৈরি হয় পাশাপাশি পাশাপাশি কলিশনের মাধ্যমে, ওভারল্যাপিং এর মাধ্যমে। আর সিগমা বন্ডটা তৈরি হয় হচ্ছে মুখোমুখি কলিশনের মাধ্যমে, ঠিক আছে। এই দুইটা মাধ্যমে হচ্ছে দুইটা বন্ড তৈরি হয়। কিভাবে কলিশনটা হয় আমরা দেখি। এখানে কার্বন এবং কার্বনের এই দুইটা হাইব্রিড অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করবে, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে একটা সিগমা বন্ধন। আমরা যদি একটু খেয়াল করি এটার স্ট্রাকচারটা, এই হচ্ছে স্ট্রাকচার, ওকে, এই হচ্ছে স্ট্রাকচার। এই জায়গাতে কার্বন এবং কার্বনের মধ্যে কি ধরনের বন্ধন আছে? সিগমা বন্ধন, সরি, হ্যাঁ সিগমা বন্ধন। এই সিগমা বন্ধনটা তৈরি হয়েছে হচ্ছে এই দুইটা অরবিটালের মুখোমুখি হেড টু হেড কলিশনের মাধ্যমে। আরো কতগুলো সিগমা বন্ধন আছে না হাইড্রোজেনের সাথে? বাকি সিগমা বন্ধনগুলো তৈরি হবে হচ্ছে হাইড্রোজেনের এস অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে। এই যে মুখোমুখি কলিশন হইতেছে, মুখোমুখি কলিশন হইলো। হওয়ার মাধ্যমে কি হইলো আসলে? এখানে কার্বনের দেখা যাইতেছে যে এই যৌগটাকে ফরমেশনের জন্য, এই যৌগটাকে ফরমেশনের জন্য কার্বনের, প্রত্যেকটা কার্বনের সর্বোচ্চ শক্তি স্তরে যতগুলা অরবিটাল আছে সবগুলো অরবিটালই হচ্ছে এনগেজ হয়ে যেতেছে, কোনো অসংকরিত অরবিটাল নাই। আমরা আশা করি এটা বুঝতে পারছি। আমরা একটু সামনের দিকে আগাই, সামনের দিকে আগাইলে একটা জিনিস ক্লিয়ার হবে। আরেকটা দেখি আমরা অ্যালকিনের হাইব্রিডাইজেশনটা হচ্ছে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, অ্যালকিনের হাইব্রিডাইজেশনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, অ্যালকিনের ক্ষেত্রে হাইড্রোজেন কয়টা আছে? অ্যালকিনের ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন আছে হচ্ছে কয়টা? চারটা। আচ্ছা, অ্যালকিনের সাধারণ স্ট্রাকচারটা কেমন? আমরা একবারে কার্বনের এক্সাইটেড স্টেটের জাস্ট ইলেকট্রন বিন্যাসটা আবার এখানে নিয়ে আসতেছি। 1s2 2s1 2px1 2py1 and the 2pz1, ওকে। আচ্ছা, অ্যালকিনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তার সাধারণ আকৃতিটা কেমন? অ্যালকিন মানেই হচ্ছে তাতে কি থাকবে? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। কয়টা হাইড্রোজেন যুক্ত আছে? চারটা হাইড্রোজেন। এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এই হচ্ছে চারটা হাইড্রোজেন যুক্ত আছে। আমরা যদি খেয়াল করি এইটা হচ্ছে সিগমা বন্ড, এইটা হচ্ছে পাই বন্ড, এইখানে সিগমা 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 সিগমা, সবগুলো হচ্ছে সিগমা বন্ড। আচ্ছা, তাইলে যতগুলা সিগমা বন্ড ততগুলা হেড টু হেড কলিশন, যতগুলা সিগমা বন্ড ততগুলা হেড টু হেড কলিশন, তাই না? ততগুলা হেড টু হেড কলিশন। আমরা একটু খেয়াল করি
কার্বন, পাশাপাশি আমরা দুইটা কার্বন নেই, এক্ষেত্রে একটু আমরা যদি দেখি যে সংকরণে কারা কারা অংশগ্রহণ করে, হ্যাঁ, কারা কারা বন্ড ক্রিয়েশনে অংশগ্রহণ করে। সংকরণে বেসিক্যালি এটা একটা, আচ্ছা এই হচ্ছে এইখানে একটা সংকর অরবিটাল, এইখানে হচ্ছে একটা সংকর অরবিটাল, এইখানে একটা সংকর অরবিটাল, হেড টু হেড কলিশন, এখানে একটা সংকর অরবিটাল, এখানে একটা সংকর অরবিটাল, এইখানে একটা, এইখানে একটা, এই টোটাল হচ্ছে 1 2 3 4 5 6, টোটাল 6টা সংকর অরবিটাল হচ্ছে এই জায়গাতে আমরা নিছি। আচ্ছা কেন নিছি? কারণ হচ্ছে আমরা এই যৌগটা ফরমেশন করব। ওকে, তাহলে এই সংকর অরবিটালের সাথে মুখামুখি অতিক্রমণ করবে হচ্ছে একটা হাইড্রোজেনের 1s অরবিটাল, এইখানে মুখামুখি অতিক্রমণ করবে একটা হাইড্রোজেনের 1s অরবিটাল, এইখানে মুখামুখি অতিক্রমণ করবে একটা 1s, এইখানে মুখামুখি অতিক্রমণ করবে হচ্ছে একটা 1s। দেখেন যে এই যে 4টা হাইড্রোজেন ছিল, 4টা হাইড্রোজেন হচ্ছে মোটামুটি আমরা এই জায়গাতে প্লট করতে সক্ষম হয়েছি, তাহলে 4টা সিগমা বন্ধন অলরেডি তৈরি হয়েছে। পাশাপাশি এই দুইটা পাই বন্ধনের মধ্যে, পাই এবং সিগমা বন্ধনের মধ্যে একটা সিগমা বন্ধন হচ্ছে এই জায়গাতে অলরেডি কি হয়ে গেছে, ফরমেশন হয়ে গেছে। আচ্ছা তাইলে আমরা একটু যদি খেয়াল করি এই জায়গাতে একটা কার্বনের জন্য একটু খেয়াল করি, যে কোনো একটা কার্বনের জন্য সংকর অরবিটাল কয়টা? একটা কার্বনের জন্য সংকর অরবিটাল হচ্ছে 1 2 3টা, টোটাল 3টা সংকর অরবিটাল। যে কোনো কার্বন 3টা সংকর অরবিটাল যদি তৈরি করে তাহলে তার এনগেজড অরবিটাল কয়টা থাকবে? এখানে 3টা, টোটাল এনগেজড অরবিটাল হবে 3টা। তাহলে এই যে অবশিষ্ট একটা অসংকরিত অরবিটাল, এটাকে আমরা বলতেছি হচ্ছে অসংকরিত। এই যে অসংকরিত অরবিটালটা এটা কই যাবে? এটাও থাকবে এই জায়গাতে, এই অসংকরিত অরবিটালটাও এই জায়গাতে থাকবে। কিভাবে থাকবে? পি অরবিটালটা জাস্ট লাইক অ্যাজ এ পি অরবিটাল এখানেই থাকবে, এইখানেও পিজেড অরবিটালটা পিজেড অরবিটালের মতোই থাকবে। এই যে পি অরবিটাল দুইটা পাশাপাশি অবস্থান করতেছে, তখন এই পাশাপাশি অবস্থানরত পি অরবিটাল দুইটা কি করবে? আসলে তারা পাশাপাশি একজন আরেকজনের উপর ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করার ফলশ্রুতিতে দেখা যাবে যেটা, সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে এই পাই বন্ডটা আমরা পাবো, ঠিক আছে? এই পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে হচ্ছে আমরা পাই বন্ড পাবো। এই জন্য আমি আগের স্লাইডটাতে লিখেছিলাম যে পাশাপাশি অতিক্রমণ করলে হচ্ছে আমরা পাই পাই বন্ধন, এবং মুখামুখি অতিক্রমণ করলে আমরা পাই হচ্ছে সিগমা বন্ধন। আই হোপ সো ক্লিয়ার। ওকে, আচ্ছা এটা যদি ক্লিয়ার হয় আমরা পরে আরেকটা এক্সাম্পল একটু চেষ্টা করি। আচ্ছা আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে লাস্ট এক্সাম্পল অ্যালকাইনের ক্ষেত্রে, অ্যালকাইনের সংকরণটা। আচ্ছা অ্যালকাইনের ক্ষেত্রে আবারও আমরা আমাদের চিরচেনা কাজ করি, সেটা হচ্ছে কার্বনের এক্সাইটেড স্টেটের আমরা এটা ইলেকট্রন বিন্যাসটা নিয়ে আসি। 1s2 2s1 2px1 2py1 and last one is 2pz1। ওকে, আচ্ছা টোটাল কয়টা আছে অরবিটাল? টোটাল অরবিটাল মানে সিঙ্গেল ইলেকট্রনের অরবিটাল কয়টা আছে? টোটাল 4টা, আগের মতোই। আচ্ছা 4টা যদি হয়, কিন্তু এই জায়গাতে কার্বন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে? একটা কার্বন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে? আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা সরি এটার ফিগারটা যদি একটু দেখার চেষ্টা করি, এমন যে একটা কার্বন মাঝখানে হচ্ছে 3টা বন্ড থাকবে, এবং এই পাশে একটার সাথে হাইড্রোজেন থাকবে, এই পাশে একটার সাথে হচ্ছে হাইড্রোজেন থাকবে, এই হচ্ছে 2টা হাইড্রোজেন এইভাবে যুক্ত থাকবে, ঠিক আছে? আচ্ছা এইখানে টোটাল পাই বন্ড কয়টা আছে, সিগমা বন্ড কয়টা আছে? এইটা হচ্ছে সিগমা, এইটা সিগমা, এইখানে মাঝখানেরটা ধরলাম সিগমা, তাহলে উপরে একটা পাই, নিচে হচ্ছে আরেকটা পাই, তাহলে 2টা পাই বন্ড আছে, 3টা সিগমা বন্ড আছে। ওকে, আচ্ছা তার মানে আমরা আগের উদাহরণটা থেকে এইটা একটু হইলেও আন্দাজ করতে পারতেছি যে যেহেতু এখানে 2টা সিগমা আছে, তার মানে হচ্ছে অসংকরিত অরবিটাল থাকবে কয়টা? 2টা। তাহলে সংকরণে অংশগ্রহণ করবে কারা? আসলে এই জায়গাতে সংকরণে অংশগ্রহণ করবে বেসিক্যালি
2s আর 2px অর্থাৎ দুইটা অরবিটাল অংশগ্রহণ করবে, বাদ বাকি দুইটা কি থাকবে আসলে, এই দুইটা থাকবে হচ্ছে অসংকরিত। এই দুইটা কিসে থাকবে, অসংকরিত অবস্থায় থাকবে। ওকে, তাহলে দুইটা যদি সংকর অরবিটাল হয় একটা কার্বন থেকে যদি দুইটা সংকর অরবিটাল হয় তাহলে কিভাবে আসলে হয়, একটা কার্বন, এই হচ্ছে একটা সংকর অরবিটাল আর এই হচ্ছে একটা সংকর অরবিটাল। আচ্ছা, দুইটা সংকর অরবিটাল, পাশাপাশি আরেকটা কার্বন, এই হচ্ছে তার একটা সংকর অরবিটাল আর এই পাশে হচ্ছে আরেকটা সংকর অরবিটাল। ওকে, এখন হাইড্রোজেন কয়টা আছে এই জায়গাতে, হাইড্রোজেন আছে হচ্ছে দুইটা, কিসের মাধ্যমে যুক্ত, পাই বন্ডের মাধ্যমে যুক্ত। তার মানে এখানে বাইরে থেকে হাইড্রোজেন আসবে, কিভাবে আসবে, মুখামুখি অধিক্রমণের মাধ্যমে হাইড্রোজেন আসবে। এটা হচ্ছে হাইড্রোজেনের 1s অরবিটাল। আচ্ছা, আর এই পাশে যদি হয়, এই পাশে হচ্ছে কিভাবে আসবে, এইভাবে মুখামুখি অধিক্রমণের মাধ্যমে আসবে। এটা হচ্ছে হাইড্রোজেনের 1s অরবিটাল। ওকে, দুইটা হাইড্রোজেন দেয়া শেষ। তাহলে অসংকরিত কারা আছে, py এবং pz। আচ্ছা, ধরে নিতেছি হচ্ছে pyটা আছে হচ্ছে এই বরাবর, এটারও pyটা আছে হচ্ছে এই বরাবর, আর এটার pzটা আছে হচ্ছে এই বরাবর। আচ্ছা, pzটা একটু ডিফারেন্ট কালি দিয়ে আঁকি। আচ্ছা, pzটা এটার আছে হচ্ছে এই বরাবর, এইটারও pzটা আছে হচ্ছে এই বরাবর। তাহলে কি হবে, pz কি হবে, অধিক্রমণ হবে, pz হচ্ছে ওভারল্যাপিং হবে, আর এদিকে হচ্ছে py কি হবে, পাশাপাশি ওভারল্যাপ হবে। তাহলে আমরা এখানে কয়টা পাই বন্ধন পাইতেছি, আমরা এই জায়গাতে দুইটা পাই বন্ধন পাইতেছি। আই হোপ ক্লিয়ার সবার, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের মাধ্যমে হচ্ছে আমরা সংকরণের তিনটা উদাহরণ দেখলাম। মোটামুটি সংকরণের বাকি যতগুলো উদাহরণ আছে এইভাবেই হচ্ছে কন্ডাক্ট করা হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইলে আমরা একটু দেখি, আমরা দুইটা উদাহরণ এই জায়গাতে রেডি করে রাখছি। দুইটা উদাহরণ থেকে হচ্ছে আমরা নির্ণয় করব হচ্ছে পাই বন্ধন এবং সিগমা বন্ধনের সংখ্যা নির্ণয় করব, এবং কোন কার্বন কিভাবে সংকরিত অবস্থায় আছে আমরা সেই জিনিসটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। আমরা একটু আগের উদাহরণ তিনটাতে একটু ব্যাক করি। আগের উদাহরণ তিনটাতে যদি আমরা ব্যাক করি, আমরা তিনটা জিনিস একটু নোট ডাউন করি। এখানে কি কি আছে, যে অ্যালকেনের জন্য টোটাল সংকরণ কি, অ্যালকেনের জন্য sp3। তাহলে এটা একটু আমরা এই জায়গায় লিখি, sp3 সংকরণ অ্যালকেনের জন্য। সিমিলারলি অ্যালকিনের জন্য সংকরণটা কি হবে, sp2 অ্যালকিনের জন্য, এবং অ্যালকাইনের জন্য সংকরণটা কি হবে, sp সংকরণ। ঠিক আছে, তার মানে যদি সিঙ্গেল বন্ধন হয় তখন সংকরণটা হয় হচ্ছে sp3, যদি ডাবল বন্ধন হয় সংকরণটা হয় হচ্ছে sp2, যদি ট্রিপল বন্ড হয় সংকরণটা তখন হয় হচ্ছে sp। আমরা এই জিনিসটা একটু আগের স্লাইড দুইটা থেকে হচ্ছে আমরা একটু এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করি। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। এখানে বলছে যে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যাটা আমরা বের করব, পাশাপাশি হচ্ছে আমরা বের করতে চাই কোন কার্বন কিভাবে সংকরিত। আচ্ছা, এই কার্বনটা আশপাশে কোনো কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, অর্থাৎ কোনো পাই বন্ড আছে, নাই। যেহেতু নাই, তাহলে প্রথম কার্বনটা হচ্ছে sp3 সংকরণে সংকরিত। দ্বিতীয় কার্বনের আশপাশে ট্রিপল বন্ড আছে, তার মানে দ্বিতীয় কার্বনটা হচ্ছে sp সংকরণে সংকরিত। তৃতীয় কার্বন sp সংকরণে সংকরিত, আশপাশে ট্রিপল বন্ড আছে। চতুর্থ কার্বন sp2 সংকরণে সংকরিত, কারণ ডাবল বন্ড আছে। পঞ্চম কার্বন sp2 সংকরণে সংকরিত, কারণ আশপাশে ডাবল বন্ড আছে। আশা করি বুঝা গেছে। আচ্ছা, এই জায়গাতে প্রত্যেকটা জায়গাতে অবভিয়াসলি একটা সিগমা থাকবে, বাকিগুলো হবে হচ্ছে পাই। একাধিক বন্ধন যদি থাকে একটা সিগমা, বাকিগুলা পাই। আচ্ছা, তাহলে এখানে তাহলে সিগমা কয়টা আছে এই জায়গাতে টোটাল সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে, সিগমা বন্ধনের সংখ্যা কত, 1 2 3 4, চারটা সিগমা বন্ধন। প্রত্যেকটাতে হাইড্রোজেন কয়টা করে আছে, 3 4
2 6, তাহলে আরো 6টা সিগমা বন্ধন, তাহলে টোটাল সিগমার সংখ্যা হচ্ছে 10টা। পাইয়ের সংখ্যা কয়টা? পাইয়ের সংখ্যা হচ্ছে এখানে টোটাল 2টা, তাহলে সিগমা এবং পাইয়ের সংখ্যা আমরা এখানে পাইলাম। পরেরটাতে যাই, পরেরটাতে হচ্ছে এটা কি সংকরণে সংকরিত? sp3, কারণ কোনো ডাবল ট্রিপল নাই। এইটা sp2, এইটা sp2, এইটা আশপাশে ট্রিপল বন্ড আছে এটার, এটা হচ্ছে কত হবে? sp সংকরণে সংকরিত, আর নাইট্রোজেনটা আলাদা বিষয়, ঠিক আছে? আচ্ছা, কার্বনের সংকরণ আমরা বের করতেছি। এখন আমরা এই জায়গাতে ডাবল ট্রিপল দেখি কত হয়। যদি দেখি এখানে হচ্ছে সিগমা বন্ড কয়টা আছে? সিগমা বন্ড আছে হচ্ছে 1 2 3 4, সিগমা বন্ড আছে হচ্ছে টোটাল 4টা। হাইড্রোজেন কয়টা আছে? 3টা 4টা 5টা, 5টা হাইড্রোজেন আছে, তাহলে 5 4 টোটাল হচ্ছে 9টা হচ্ছে এখানে সিগমা। পাই কয়টা? এই জায়গাতে পাই হচ্ছে 1 2 3টা, পাই হচ্ছে টোটাল 3টা, তাহলে টোটাল হচ্ছে সিগমা এবং পাইয়ের সংখ্যা হচ্ছে এইটা। এইভাবে হচ্ছে সিগমা এবং পাই বন্ধন নির্ণয় করব, এবং হচ্ছে আমরা যে কোনো জৈব যৌগের হচ্ছে আমরা কোন কার্বন কি সংকরণে সংকরিত আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি। ওকে, গোয়িং টু দ্য নেক্সট। ন্যাপথালিন অণুতে কি কি বন্ধন বিদ্যমান? কয়টি বন্ধন আছে ন্যাপথালিন অণুতে? কয়টা পাই কয়টা সিগমা আছে? আমরা এই জিনিসটা একটু দেখতে চাই। আচ্ছা, ন্যাপথালিনের সংকেতটা আসেন একটু দেখি। ন্যাপথালিনের সংকেতটা হচ্ছে 2টা বেনজিন বলয় আর কি। হ্যাঁ, 2টা বেনজিন বলয় হচ্ছে পাশাপাশি থাকবে। মোটামুটি এটা হচ্ছে ন্যাপথালিন। তো এই ন্যাপথালিনের মধ্যে প্রত্যেকটা কোণায় কি আছে? প্রত্যেকটা কোণায় হচ্ছে একটা করে কার্বন আছে। কার্বন কার্বন কার্বন, ওকে, এখানে একটা কার্বন, এই হচ্ছে কোণায় কোণায় কার্বন আছে। আচ্ছা, এই কার্বনটা কয়টা হাতের সাথে যুক্ত আছে? 1 2 3, তাহলে এখানে একটা হাইড্রোজেন, 1 2 3, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এইটার ক্ষেত্রে দেখি 1 2 3 4, এখানে কোনো হাইড্রোজেন পড়বে না। হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এটার মতো এখানেও কোনো হাইড্রোজেন পড়বে না। সিমিলার কথা বলা যায়, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই জায়গাতে টোটাল সিগমা এবং পাইয়ের সংখ্যা যদি আমরা নির্ণয় করি, এখানে পাই বন্ধন কয়টা আছে? পাই বন্ধন এই জায়গাতে আছে হচ্ছে 1 2 3 4 5, পাই বন্ধন আছে কয়টা? পাই বন্ধন আছে হচ্ছে 5টা। তাহলে সিগমা কয়টা আছে? সিগমা আমরা গুনি 1 2 3 4 5 6 7 8 9, 9টা হচ্ছে সিগমা, 9টা এই জায়গাতে সিগমা। হাইড্রোজেন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, হাইড্রোজেন আছে হচ্ছে টোটাল 8টা। হাইড্রোজেন আছে হচ্ছে টোটাল 8টা, তাহলে কত হইল? 17টা, ঠিক আছে? টোটাল হচ্ছে 17টা। এই হচ্ছে ন্যাপথালিন অণুতে কি কি বন্ধন বিদ্যমান, সিগমা এবং পাইয়ের পরিমাণ আমরা নির্ণয় করব। আচ্ছা, এরপরে হচ্ছে এতক্ষণ যেগুলো দেখলাম আমরা sp সংকরণ, sp সংকরণ দেখছি আমরা এতক্ষণ। আচ্ছা, আমরা এতক্ষণ যাবত হচ্ছে sp সংকরণ নিয়ে আলোচনা করছি, sp2 নিয়ে আলোচনা করছি, sp3 নিয়ে আলোচনা করছি, sp3d sp3d2 এগুলো নিয়ে আলোচনা করি নাই আপাতত। তো এই সংকরণগুলোর আকৃতি কেমন হয়, কি বন্ধন কোণ কত হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে একটু দেখে নেই। আমরা হয়তোবা ইতিমধ্যে হচ্ছে দেখার চেষ্টা করছি আগের উদাহরণগুলো থেকে, যেমন আচ্ছা, এটার আকৃতিটা কেমন? এটার আকৃতিটা হচ্ছে সরল রৈখিক আকৃতি। এটা কোন সংকরণ? sp সংকরণ। sp সংকরণের আকৃতি হচ্ছে সরল রৈখিক। এভাবে হচ্ছে প্রত্যেকটার আকৃতি হচ্ছে এই জায়গাতে দেওয়া আছে, ঠিক আছে? sp3 সংকরণের আকৃতি হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। sp2 সংকরণের জন্য হচ্ছে ট্রায়াগোনাল প্ল্যানার বা ত্রিকোণাকার পিরামিড, সমতলীয় ত্রিভুজাকার আর কি। আর হচ্ছে sp সংকরণের ক্ষেত্রে হচ্ছে লিনিয়ার।
ওকে, সরল রৈখিক। বাকিগুলো হচ্ছে আমরা এইভাবে আস্তে আস্তে দেখবো, সামনের দিকে আরো ক্লিয়ার হবে আশা করি। আর এইখানে হচ্ছে একটু মনে রাখতে হবে হচ্ছে এই বন্ধন কোণগুলা sp3 সংকরণে 109.5 ডিগ্রি, এটাকে অনেক সময় এভাবেও লেখে 109 ডিগ্রি 28 মিনিট, এভাবেও লেখা হয়। ঠিক আছে, 109 ডিগ্রি 28 মিনিটও লেখা হয়। এরপরে হচ্ছে sp2 সংকরণে হচ্ছে 120 ডিগ্রি, sp সংকরণে হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে হচ্ছে হয় আর কি। আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে যাই যে আমাদের ভার্সিটিতে বেসিক্যালি এমসিকিউ দাগাইতে হবে। এখন এমসিকিউতে যদি বলে যে কোনো একটা জিনিসের সংকরণ নির্ণয় করো, অবভিয়াসলি আমি ফিগার ড্র করে সংকরণ নির্ণয় করতে যাব না, এটা হবে হচ্ছে রীতিমতো একটা বোকামি। আমি হচ্ছে একটা কোনো শর্টকাট প্রসেসের মাধ্যমে হচ্ছে আমরা সংকরণ নির্ণয় করার চেষ্টা করব। এই সংকরণ নির্ণয় করার জন্য যে শর্টকাট প্রসেসটা, সেই শর্টকাট প্রসেসটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রের মাধ্যমে হচ্ছে আমরা সংকরণ নির্ণয় করতে পারি। সূত্রটা হচ্ছে আমরা একটু দেখি, সূত্রটা হচ্ছে হাফ ইন্টু VMCA। ঠিক আছে, হাফ ইন্টু VMCA। এখানে কোনটার পরিচয় কি? আচ্ছা, x ইকুয়াল টু হাফ ইন্টু VMCA। x এর পরিচয় হচ্ছে হাইব্রিড অরবিটালের সংখ্যা, কতটা হাইব্রিড অরবিটাল পাবো, সেই হাইব্রিড অরবিটালের সংখ্যা হচ্ছে x টা। ঠিক আছে, আচ্ছা, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে v হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। যেমন আমরা যে কোনো একটা, ফর এক্সাম্পল আমরা এতক্ষণ কার্বনের হাইব্রিডাইজেশন করছি, কার্বনের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তর, মানে কার্বন স্কেলেটনের মধ্যে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, তার যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা আছে কার্বনের ক্ষেত্রে? কার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি কয়টা আছে, কার্বন হচ্ছে 6, 1s2 2s2 2p2, তার যোজ্যতা স্তর হচ্ছে এইটা। যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। তাহলে কার্বনের ক্ষেত্রে হচ্ছে v = 4। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে m হচ্ছে একযোজী পরমাণু বা মূলক যাদের যোজনী হচ্ছে কত? 1। ঠিক আছে, যাদের যোজনী হচ্ছে 1। আমরা দেখবো সামনের দিকে আরো ক্লিয়ার হবে, আমরা উদাহরণ দেখবো। তারপরে হচ্ছে c হচ্ছে ক্যাটায়নের চার্জ, a হচ্ছে অ্যানায়নের চার্জ। আমরা ক্যাটায়নের চার্জটা হচ্ছে মাইনাস করি এই জায়গাতে, আর অ্যানায়নের চার্জটাকে হচ্ছে প্লাস করি। এখন ক্যাটায়ন অ্যানায়ন চিন্তা আবার অনেকের প্রবলেম হয়, আমি একটু জিনিসটা এইভাবে মনে রাখার চেষ্টা করি। ক্যাটায়ন মানে হচ্ছে কাটা কাটা আয়ন। কাটা কাটা আয়ন বলতে আসলে কি? পজিটিভ চার্জ। ঠিক আছে, পজিটিভ চার্জগুলো হচ্ছে ক্যাটায়ন, আর তাহলে উল্টাটা রিভার্সটা হচ্ছে অ্যানায়ন। ওকে, আচ্ছা, আমরা একটু নিচের চার্টটা একটু দেখার চেষ্টা করি। সংকরণে যদি এই x এর ভ্যালু, হ্যাঁ, সংকরণে x এর ভ্যালু যদি 2 হয়, 2 হওয়ার মানে হচ্ছে আমার অরবিটাল, সংকর অরবিটাল হবে হচ্ছে 2টা, অর্থাৎ s এবং p মিলায় হচ্ছে সংকর অরবিটাল তৈরি হবে। যদি 3 হয় sp2, 4 হইলে sp3, 5 হইলে sp3d, 6 হইলে sp3d2, 7 হইলে sp3d3। কোনটার আকৃতি কেমন? sp এর আকৃতি হচ্ছে সরল রৈখিক, সমতলীয় ত্রিকোণাকার, চতুস্তলকীয়, ত্রিকোণাকার দ্বিপিরামিড, অষ্টতলকীয়, পঞ্চভুজ দ্বিপিরামিড। এই আকৃতিগুলো তেমন একটা লাগবে না আসলে। ঠিক আছে, আকৃতিগুলো তেমন একটা লাগবে না, কোনটা কি সংকরণ ব্যাস এতটুকু চিনতে পারলেই হচ্ছে হবে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই, কয়েকটা এক্সাম্পল দেখি। আমি এই জায়গায় কয়েকটা এক্সাম্পল লিখে রাখছি। এই জায়গাতে হচ্ছে আমরা কেন্দ্রীয় পরমাণুর হচ্ছে আমরা সংকরণটা আমরা একটু নির্ণয় করার চেষ্টা করব। আসেন আমরা কেন্দ্রীয় পরমাণু সংকরণটা যদি নির্ণয় করি, তার জন্য আমার কি কি ইনফরমেশন লাগবে? ওকে, কেন্দ্রীয় পরমাণু, আমার প্রথমে লাগবে হচ্ছে v এর ভ্যালু লাগবে m, এন্ড লাস্টে প্রত্যেকটার জন্য হচ্ছে আমরা x পাবো। আচ্ছা, প্রথমে আসি CH4 এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, কার্বনের ক্ষেত্রে হচ্ছে ভ্যালেন্স শেলে সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? ভ্যালেন্স শেলে আচ্ছা, এটা ডিফারেন্ট কালার দিয়ে লিখি। ভ্যালেন্স শেলে ইলেকট্রন আছে হচ্ছে 4টা। নাইট্রোজেনের ক্ষেত্রে কত? নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 5টা। এখানে অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, অক্সিজেনের ক্ষেত্রে কয়টা? অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 6টা। ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে 5টা। বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 2টা। ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে 5টা। জেননের ক্ষেত্রে 8টা, জেননের ক্ষেত্রে 8টা। সালফারের ক্ষেত্রে হচ্ছে 6টা।
ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ভ্যালেন্স শেলে ইলেকট্রন কয়টা আছে সেই ইলেকট্রনগুলো আমরা বের করলাম। আচ্ছা, এরপরে এমটা কি ছিল? এম ছিল হচ্ছে একযোজী বা পরমাণু বা মূলকের সংখ্যাটা হচ্ছে এম ছিল, ঠিক আছে। এখন কার্বনের আশপাশে একযোজী পরমাণু বা মূলক কয়টা আছে আমরা একটু গুণিত। প্রথমে এই জায়গাতে আছে কি? আসলে এই জায়গাতে আছে হচ্ছে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন কি একযোজী পরমাণু বা মূলক না? একযোজী পরমাণু না, যেহেতু একযোজী পরমাণু তাহলে হাইড্রোজেন এখানে কয়টা আছে? এখানে 4টা আছে। আমরা সেই মূলকের সংখ্যাটা লিখতেছি 4। এখানে কত? 3। অক্সিজেনের পাশে কি আছে? হাইড্রোজেন 3। এরপরে এখানে ক্লোরিন কয়টা আছে? 5টা। ফ্লোরিন 2টা, ক্লোরিন 3টা, 2টা, 4টা, 6টা। এরপরে একটা তো ক্যাটায়নের কোনো চার্জ নাই, ক্যাটায়নের চার্জ হচ্ছে এই জায়গাতে 0। সিমিলারলি অ্যানায়নেরও চার্জ এই জায়গাতে 0, সবগুলার চার্জ হচ্ছে 0। আমাদের ফর্মুলা যেন কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে x = ½ * VmCa, মানে হচ্ছে v + m - c + a। এটা ছিল হচ্ছে আমার x এর ফর্মুলা। আচ্ছা, এটা যদি আমরা অ্যাপ্লাই করি এই জায়গাতে তাহলে x এর ভ্যালু কত হয়? 4 4 8, তাহলে হচ্ছে 2 দিয়ে কাটলে কত হয়? 4। x = 4। এই জায়গাতে হচ্ছে 5 3 8, 2 দিয়ে কাটলে হচ্ছে 4। আচ্ছা, অক্সিজেনের H2O এর ক্ষেত্রে হচ্ছে অক্সিজেনের 1s2 2s2 2p4। ও আচ্ছা, এখানে একটু ভুল করছি। এখানে ভুল হচ্ছে, এখানে একযোজী পরমাণু বা মূলক তো হচ্ছে 2টা, হাইড্রোজেন তো এখানে 2টা, তাহলে এখানে হচ্ছে 4 আসতেছে। এখানে 10, তার হচ্ছে 5, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, 8 2 10 5, 8 8 4 12, তাহলে হচ্ছে 6। এই জায়গাতে হচ্ছে 12, তার মানে হচ্ছে 6। আচ্ছা, তার মানে এই প্রথমটা আমরা একটু উপরে লিখি, নিচে যেহেতু জায়গা নাই। আচ্ছা, CH4 এর ইয়ে কত? CH4 এর x = কত আসছে? 4। তার মানে এটা হচ্ছে 4 হইলে sp3, এটাও sp3, sp3, এটা হচ্ছে 5 তো, তার মানে হচ্ছে sp3, তারপর হচ্ছে একটা d। এটা কত? 2 না, তার মানে হচ্ছে sp। এটা কত? 4, sp3, 5 sp3d, 6 sp3d2, 6। এটা কত হবে? sp3d2। এই হচ্ছে আমার সংকরণ বের করার প্রসিডিওর। আমরা এতক্ষণ যে ফর্মুলাটা পড়লাম সেই ফর্মুলাটার হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে লাইক দ্যাট। ওকে, আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। এখানে আরো কিছু উদাহরণ আছে, আমরা এই উদাহরণটা লাস্ট করব, তারপরে এগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকবে। V M C A, আর নিচে যাচ্ছে হচ্ছে x এর ভ্যালুটা। আচ্ছা, এই জায়গাতে সরি, আচ্ছা, এখানে হচ্ছে সালফার, কেন্দ্রীয় পরমাণু কে? সালফার। সালফারের সর্বোচ্চ শক্তি স্তরে কয়টা আছে? সালফারের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? 6টা। আচ্ছা, এই জায়গাতে সালফারের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 6টা। আর হচ্ছে কার্বন ডাই অক্সাইডে কেন্দ্রীয় পরমাণু যেহেতু কার্বন, কার্বনের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে 4টা, জেননের 8টা, আর এই সালফারের জন্য হচ্ছে আবার 6টা। আচ্ছা, এম এর ভ্যালুটা কি ছিল? আসলে এমটা ছিল বেসিক্যালি একযোজী পরমাণু বা মূলকের সংখ্যা। হ্যাঁ, কিন্তু এই জায়গাতে প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণুর সাথে, যেমন সালফার কেন্দ্রীয় পরমাণু, তার সাথে কি আছে? অক্সিজেন। এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন। আচ্ছা, আমাকে একটু বলেন তো, অক্সিজেন এটা কি একযোজী না দ্বিযোজী?
অবশ্যই অক্সিজেন হচ্ছে দ্বিযোজী পরমাণু। অক্সিজেনের যোজনী হচ্ছে কত? যোজনী হচ্ছে 2 বা ভ্যালেন্সি হচ্ছে 2। তার মানে হচ্ছে অক্সিজেনটা দ্বিযোজী পরমাণু। দ্বিযোজী পরমাণু ভ্যালু কি এম এর ভ্যালুতে আসবে? আসবে না। তার মানে এম এর ভ্যালু হচ্ছে এই জায়গাতে 0 0 0, সবগুলো হচ্ছে 0। আচ্ছা, এরপরে কোনো ক্যাটায়নের চার্জ নাই, অ্যানায়নের চার্জ নাই, কিচ্ছু নাই, তাহলে সব 0। আচ্ছা, তাহলে লাস্টে কি আছে? লাস্টে হচ্ছে এক্স এর ভ্যালুটা বসাবো আমরা। তাহলে 6, এটারে 2, আমার ফর্মুলা কি ছিল? x = হাফ ইনটু v প্লাস m মাইনাস c প্লাস a, এটা ছিল। তাহলে হাফ দিয়ে হচ্ছে জাস্ট 6 এর ইয়ে করব, তাহলে কত হয়? 3। এখানে হচ্ছে 2, এখানে 4, এখানে হচ্ছে 3। তাহলে আমরা যদি এখানে তাদের আকারগুলো জানতে চাই তাহলে কত, মানে সংকরণগুলো জানতে চাই তাহলে কত হবে? 3। 3 মানে কত আসলে? sp2। এখানে কার্বন ডাই অক্সাইড কত? 2 না? 2 মানে হচ্ছে sp। আচ্ছা, এখানে কত? 4। 4 যেহেতু, তার মানে কত হবে আসলে? sp3। এই জায়গাতে কত? 3। 3 মানে হচ্ছে sp2। এই হচ্ছে তাদের সংকরণ। ওকে, আচ্ছা সামনের দিকে আগাই। এটা থাকবে হচ্ছে সবার জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? এটা থাকবে হচ্ছে সবার জন্য হোমওয়ার্ক। আমরা একটু এদিকে যাই। এখানে চার্জ আছে, চার্জ সহ যেগুলো আছে এগুলো একটা টাইপ করি আমরা। আচ্ছা, প্রথমে আসবে এখানে v, তারপর হচ্ছে m, then comes the c, তারপর হচ্ছে a, আর লাস্টে আসবে হচ্ছে x এর ভ্যালু। ওকে, আচ্ছা তাহলে এই জায়গাতে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে ইলেকট্রন কয়টা আছে? 5টা। কার্বনের জন্য 4টা, সালফার হচ্ছে 6, কার্বনের জন্য হচ্ছে আবারও 4। ওকে, আচ্ছা এখানে একযোজী পরমাণু বা মূলকের সংখ্যা কয়টা নাইট্রোজেনের আশপাশে? টোটাল হচ্ছে 4টা। এখানে সংখ্যা কয়টা টোটাল? 3টা। এখানে একযোজী পরমাণু বা মূলকের সংখ্যা 0, কারণ অক্সিজেন দ্বিযোজী, এখানে অক্সিজেনটা দ্বিযোজী। আচ্ছা যাই, এখন এই জায়গাতে এটা কি? একটা কাটা কাটা আয়ন, পজিটিভ আয়ন। তার মানে কি? এটা একটা ক্যাটায়ন। ক্যাটায়নের চার্জ কত এই জায়গাতে? ক্যাটায়নের চার্জ হচ্ছে 1। এখানে ক্যাটায়নের চার্জ হচ্ছে 1। এইটা অ্যানায়ন, এটা অ্যানায়ন, তাহলে ক্যাটায়নের চার্জ হচ্ছে এই জায়গাতে 0। আচ্ছা, এটা ক্যাটায়ন, এটা ক্যাটায়ন, তাহলে অ্যানায়নের চার্জ হচ্ছে এখানে 0। তাহলে অ্যানায়নের চার্জ কত হচ্ছে এই জায়গাতে? এই জায়গাতে অ্যানায়নের চার্জ হচ্ছে 2, এখানে অ্যানায়নের চার্জ হচ্ছে 2। তাহলে x এর ভ্যালু কত হবে? আমরা ফর্মুলা জানি, কি জানি আমরা ফর্মুলা? আমরা ফর্মুলা জানি হচ্ছে x = হাফ ইনটু v প্লাস m মাইনাস c প্লাস a, এটা আমরা ফর্মুলা জানি। তাহলে আবারও আমরা যদি ভ্যালু বসাই তাহলে কত হয়? 5 4 9, 9 থেকে 1 গেলে 8, তাহলে হচ্ছে এখানে 4, এখানে হচ্ছে 3, এই জায়গাতে হচ্ছে 4, এই জায়গাতে হচ্ছে 3। ওকে, আচ্ছা যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে তাদের আকৃতিটা কেমন হবে আসলে? আকৃতিটা হচ্ছে, মানে সংকরণটা হচ্ছে 4 মানে কত? sp3, 3 মানে হচ্ছে sp2, 4 মানে হচ্ছে sp3, 3 মানে হচ্ছে sp2। এই হচ্ছে তাদের সংকরণ, ঠিক আছে? তো আশা করি সংকরণ পর্যন্ত হচ্ছে সবার ক্লিয়ার হয়ে গেছে। আশা করি সংকরণ পর্যন্ত সবার ক্লিয়ার হওয়ার কথা। সংকরণ কিভাবে হচ্ছে আমরা নির্ণয় করি, কিভাবে নির্ণয় করতে হবে। তো গত ক্লাস থেকে, মানে প্রিভিয়াস ক্লাস থেকে হচ্ছে আজকে পর্যন্ত হচ্ছে আমরা যতটুকু পড়লাম তার মধ্যে হচ্ছে সংকরণ পর্যন্ত কভার হলো। দেন হচ্ছে পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরেকটা ক্লাস লাগবে এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা
পোলার আয়ন পোলারিটি প্লাস হচ্ছে হাইড্রোজেন বন্ধন রিলেটেড যেই ডিটেইলসে কথাবার্তাগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব এবং পাশাপাশি হচ্ছে আমরা কিছু কোশ্চেন সলভ করব। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।